হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচা। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা অনেক মহিলারাই আছি এই ধরনের গলার চেন সবসময়ের জন্য পরি। সবসময়ের জন্য না পড়লেও মাঝে সাঝে যদি এই ধরনের চেন বা এই ধরনের নেকলেস পরি, তখন দেখবে বন্ধুরা পিছনে কিন্তু এরকম একটা এস থাকে। আর এই এসটাই হচ্ছে যত নষ্টের মূল। তো বলো তো বন্ধুরা, এই এসটা যখন আমাদের ঘাড়ের কাছে থাকে না, তখন এই এসের মধ্যেই চুলগুলো আমাদের মাথার অনেকটা আটকে যায়। তার ফলে অনেকটা টানাটানি করতে গেলে চুলগুলো ছিঁড়ে যায়। এসের মধ্যে যদি বারবার চুল আটকে যায়, চুলে টান পড়ে, এরকম নানান সমস্যা কিন্তু আমাদের মধ্যে হতেই থাকে। কিন্তু এসটাকে তো আর আমরা সামনের দিকে ঘুরিয়ে আনতে পারবো না। যদি বড় বড় নেকলেস হয়, সেক্ষেত্রে কিন্তু এসটা সামনের দিকে ঘোরানো যায় না। যদি এই ধরনের চেন হয়, তাহলে অনেক সময় সামনের দিকে নিয়ে আসা যায়। কিন্তু যদি আমাদের এরকম ভাবে ঘাড়ের কাছেই এসটাকে রাখতে হয় আর চুল আটকেই যায়, তাহলে আমরা কিভাবে এই গলার মালাটাকে পরবো? তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটু সেলোটেপ। সেলোটেপটাকে এইরকম ভাবে এসের মধ্যে ভালো করে পেঁচিয়ে দাও। সেটা যত বড়ই নেকলেস হোক না কেন, কিংবা এরকম পাতলা চেন হোক না কেন, এস জাতীয় কোনো গলার হার পরলে অবশ্যই এসটা আটকানোর পর এইভাবে সেলোটেপ আটকে দাও। তারপর গলার মধ্যে পরে ঘাড়ের কাছে রেখে দাও। কোনো রকম কিন্তু সমস্যা হবে না। দেখবে বন্ধুরা, এই এসটা যেহেতু একটা সিল করা রয়েছে, তাই এই এসের মধ্যে কিন্তু চুলগুলোও ঢুকে যাবে না, অস্বস্তি হবে না, চুলে টান পড়বে না, চুলও ছিঁড়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। ধরো, আমরা প্রত্যেক মহিলারাই নানান রকম কানের পরি, আর এই ধরনের আর্টিফিশিয়াল যে কানের গুলো হয়, কানের গুলো আমরা অল্প দামে কিনি ঠিকই, কিন্তু এই কানের গুলো সমস্ত জামা কাপড়ের সাথে ম্যাচিং করে পরতে ভালো লাগে দেখেই কিন্তু পরি। কিন্তু এই কানের গুলো একেবারেই আমাদের কানের জন্য ভালো না। কেন বলো তো বন্ধুরা? নানান রকম মেটালের থাকায় কিন্তু যাদের কানের ওই ইয়ার পিঞ্চের জায়গাটা একটুখানি সমস্যা হয়, প্রথম থেকেই কানে ফুটো করলে পরে পেকে যাওয়ার সম্ভাবনা, বা কানে বড় রিং বা দুল পড়তে পারে না, তাদের জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। যে নানান রকম মেটেরিয়ালস দিয়ে এই কানের গুলো তৈরি হওয়ায়, বা এই কানের গুলোর মধ্যে নানান রকম কালার করায়, বা এই পিছনের যে অংশটা সেটা একটু মোটা হওয়ায়, এগুলো কিন্তু কানের মধ্যে যখন আমরা পরি, তখন কানে ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় কান থেকে পুজ রক্তও পড়ে। তো কিভাবে এই সমস্যাটার সমাধান করব? প্রথমে কি করতে হবে? একটুখানি আগুনে এই কানের যে পিছনের অংশ, ডাটা অংশটা রয়েছে না, সেটাকে হালকা করে আগুনে গরম করে নাও, যাতে কোনো রকম ইনফেকশন না হয়। কেননা যে কোনো জিনিস যদি আমরা, ধরো কোথাও কিছু ফুটে গেল, কোনো কিছু হাতের মধ্যে, পায়ের মধ্যে, তখন কিন্তু সেফটি পিন বা সুই জাতীয় কিছু দিয়ে সেটা যদি বের করি না, তখন দেখবে একটু আগুনে গরম করে নিই, যাতে ডিসইনফেক্টেড করতে পারি। তারপর এরকম ভাবে গরম থাকা অবস্থায় এরকম ভাবে পেঁয়াজের মধ্যে ফুটিয়ে কিছুটা সময় রেখে দাও। পেঁয়াজের যে রসটা, সেটা কানের দুলের পিছনের অংশের এই অংশটার মধ্যে লেগে যাবে। তারপর সাথে সাথে বের করে নিয়ে তোমরা কানের মধ্যে পরো। কেননা পেঁয়াজ, রসুন এগুলোর কিন্তু গুণ মারাত্মক রয়েছে। আর এই পেঁয়াজের রসের জন্যই কিন্তু, যেহেতু গরম করা রয়েছে, তাই এইভাবে মোটা হোক বা সরু হোক, নানান রকম কালার করা হোক, যে কোনো মেটালেরই হোক না কেন, এইভাবে তোমরা যদি কানের দুলটা পরো, দেখবে কানে কোনো রকম ইনফেকশন হবে না, ব্যথা হবে না, রেডনেস হবে না, সোয়েলিং হবে না, কিচ্ছু হবে না। নিশ্চিন্তে তোমরা যত বড় কানের দুলই হোক না কেন, যাদের কানে সমস্যা, অবশ্যই এইভাবে করে পরো, কিচ্ছু হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। আমরা যখন বাজার থেকে যে কোনো ধরনের সবজি কিনি বা কোনো গ্রসারির জিনিস কিনি, ক্যারি প্যাকেটের মধ্যে যদি সেই জিনিসটা ভরে দেয়, দেখবে বন্ধুরা ক্যারি প্যাকেটের মুখটা এমন ভাবে ডবল গিট বেঁধে দেয়, বা অনেক সময় আমরাও ভুল করে বেঁধে ফেলি। এই গিটটা খুলতে গেলে কিন্তু আমাদের খুলতে অনেকটাই অসুবিধা হয়। নখ যদি বড় না থাকে, এইভাবে টেনে খুলতে গেলে হাতে প্রেসার পড়ে, খুলতে তো পারিই না, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু পলিথিনটাকে কেটে ছিঁড়ে ফেলে তারপর আমাদের ভেতরের জিনিসটা বের করতে হয়। তো কিভাবে এই প্যাকেটটার আমরা গেটগুলো খুলে ফেলতে পারবো, তার জন্য হাতেও কোনো রকম চাপ লাগবে না। নিয়ে নিয়েছি ছোট্ট একটা ক্লিপ। এই ধরনের যে কাটা ক্লিপগুলো বা সাইড ক্লিপগুলো আমাদের বাড়িতে থাকে না, তো এই ক্লিপগুলো কি করতে হবে, এইরকম ভাবে যে পলিথিনের যে গিঁটটা পড়েছে না প্যাকেটের মধ্যে, এই গিঁটের যে অংশটা টাইট হয়ে রয়েছে প্যাচের, তো সেই প্যাচের মধ্যে এইভাবে ক্লিপটাকে ঢুকিয়ে দাও। আস্তে করে একদম ক্লিপের শেষ অবধি নিয়ে যাও, হালকা হালকা করে এভাবে টান মারো। দেখবে ওই যে প্যাচটা পড়েছিল না, প্যাচটা এতটা টাইট ছিল, ওটা কিন্তু হালকা হালকা করে লুজ হতে শুরু করবে। আর ওই লুজের অংশটা ধরেই তোমরা হালকা করে প্যাকেটটাকে খুলে ফেলো। দেখবে অনায়াসে প্যাকেটটা খুলে যাবে, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম হাতে লাগারও সম্ভাবনা নেই। তো এই রকম ভাবে আবারও তোমাদের একবার দেখাচ্ছি, গেটটা দিয়ে তোমরা এই প্রসেসে খুলে নাও। কোনো রকম অসুবিধার মধ্যে তোমাদের পড়তে হবে না। যতই টাইট করে গিটটা পড়ে যাক না কেন, হালকা করে এভাবে ক্লিপ ঢুকিয়ে আস্তে আস্তে টান মারো। গিটের যে প্যাচটা, সেটা হালকা একটু বড় হয়ে যাবে। তারপর আঙুল ঢুকিয়ে তোমরা প্যাচটাকে খুলে নাও। আশা করছি এই টিপসটাও কাজে দেবে। ভালো লাগলে কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, যখন আমরা ভাত রান্না করি, তখন অনেক সময় হয়, যখন আমরা নতুন চাল কিনে আনি না, বুঝতে পারি না। যখন নতুন চাল কিনে আনি, তখন এই সমস্যাটা সব থেকে বেশি হয়, যে ভাতটা গলে যাবে কিনা, কিংবা নতুন চাল সেটা পুরনো
পুরনো না নতুন চাল সেটাও বুঝতে পারি না। পুরনো চাল কিন্তু সবসময়ের জন্য দেখবে ঝরঝরে হয়। যদি নতুন চাল থাকে, ধানটা যদি নতুন ভাঙানো হয় সেক্ষেত্রে দেখবে চালগুলো না যতই আমরা ঠিকঠাক মতো ভাত রান্না করি একটা পেঁজা ব্যাপার থাকে, গলে যায়। এরকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়। কেননা সেই চালটা যখন আমাদের বাড়িতে ১ম আনা হয়, ১ম দিনের ভাতটাই কিন্তু এরকম সমস্যা হয়। তারপর করতে আমরা আইডিয়া পেয়ে যাই যে কিভাবে কতটা সেদ্ধ করতে হবে, কি কতটা নরম করতে হবে। কিন্তু ১ম দিন যদি এরকম গলে যায় কিংবা দেখা যায় অনেক সময় ভাত আমরা বসিয়ে দিয়ে অন্যান্য কোনো কাজ করতে গেছি সেক্ষেত্রে কিন্তু ভাত গলে গেল। তাই ভাত যখন আমরা বসাবো তখন যদি এই ছোট্ট কাজটা করে দিই তাহলে কিন্তু আর কোনো রকম ভাত গলেও যাবে না। যতই নতুন চাল হোক না কেন ভাত থাকবে একদম ঝরঝরে। তার জন্য ১ চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিটাকে ভালো মতো যখন চালটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দাও। ১ম এই কিন্তু দেবে না। ১ম এ দিলে কিন্তু খুব সুন্দর যে একটা ঘিয়ের গন্ধ সেটাও কিন্তু উবে যাবে। তাই যখন থেকে ফুটতে শুরু করবে জলটা সেই মুহূর্তে তোমরা ঘিটা দাও। এই ঘিটা দিলে দুটো কাজ হবে। যেরকম ভাতের মধ্যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ থাকবে আর তাছাড়াও কিন্তু ভাতগুলো একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে। যতই চাল খারাপ থাকুক, ভালো থাকুক না কেন ঘিয়ের বদলে যদি ঘি না থাকে সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস দিলেও কিন্তু সেম কাজটা হবে। যেটা হোক তোমরা দিয়ে নিশ্চিন্তে ভাত তৈরি করো, কোনো রকম গলে যাবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা এই যে সবজিটা বরবটি বা ঢেঁড়স এই ধরনের যে সবজিগুলো হয় এগুলো এতটাই ছোট হয় যে আমাদের একটা করে কাটতে গেলে যেরকম সময় বেশি নেবে আর একসাথে অনেকগুলো ধরে কাটতে গেলে কাটা তো হবেই না, এলোমেলো হয়ে যাবে। বারবার কিন্তু আমাদের এগুলোকে এক জায়গায় ধরে গুছিয়ে নিয়ে কাটতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়। তো কিভাবে এই সমস্ত সবজি যেরকম ধরো ডাঁটা, ঢেঁড়স, বরবটি, বিনস, তারপরে ধরো পেঁয়াজ কলি এই ধরনের সবজিগুলো এতটাই সরু হয় না, এগুলো একবারে যদি কাটা যেত তাহলে মনে হতো কি সময়টাও আমাদের কম লাগতো, কাজটাও সুবিধা হবে। তার জন্য এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করব। প্রথমে এখানে আমি বরবটি কাটছি, তো বরবটি যেটুকু প্রয়োজন সেটুকু আমি নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, দুদিকটাকে একসাথে ধরে নাও বরবটির সমান করে। ধরে নিয়ে ওপর নিচের যে এক্সট্রা অংশগুলো আমরা ফেলে দিই মাথার দিকে সেই অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দাও। তো দেখতে পাচ্ছ একদিকের অংশগুলোকে কিন্তু আমি একসাথে কেটে দিয়েছি আর পিছন দিকের অংশটা একটা করে এইভাবে প্রত্যেকটা বরবটির ফেলে দিয়েছি যাতে পরবর্তী সময় অসুবিধা না হয়। এরপর এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। ঘরে থাকা যে কোনো ধরনের রাবার ব্যান্ড এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। শেষের দিকের অংশটা সমস্ত বরবটি একসাথে ধরে এইভাবে রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নাও। এবার মাঝ বরাবর কেটে নাও যেটুকু প্রয়োজন হবে। আর ডান দিকের অংশ যেটা এক্সট্রা আমি কেটে দিয়েছি সেটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না। এরপর দেখো বন্ধুরা যদি এইভাবে আমরা ছোট অংশ করে কেটে নিই তাহলে দেখবে সমস্ত বরবটিগুলো এক জায়গায়ও থাকবে, ছড়িয়েও যাবে না। অথচ একসাথে কিন্তু আমি কেজি বরবটি এইভাবে কেটে নিতে পারবো। আর এই যে এক্সট্রা বরবটিগুলো রয়েছে এগুলো আমার লাগছে না বলে আমি রেখে দিলাম। তাই দেখতে পাচ্ছ বন্ধুরা একই রকম মাপের কিন্তু সমস্ত বরবটিগুলো কাটাও হয়ে গেল। তাহলে দেখতেই পেলে বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে আমাদের অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা পেঁয়াজ তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, রান্নায় হোক বা কাঁচা হোক স্যালাড হোক যেভাবেই হোক পেঁয়াজ খেয়ে থাকি। কিন্তু বন্ধুরা যদি পেঁয়াজই আমরা টয়লেটে ব্যবহার করি সেটা কিরকম হবে, ভাবলে অবাক হচ্ছ না? সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে পেঁয়াজ কিভাবে আমরা টয়লেটে ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা দারুণ একটা সলিউশন কিন্তু আমরা তৈরি করব, যার জন্য আমাদের অনেকগুলো টাকা সেভ হবে। তার জন্য এখানে আমি বেশ কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের থেকে বেশ খানিকটা খোসা আমি আলাদা করে নেব। বন্ধুরা যখন আমরা পেঁয়াজ রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি তখন দেখবে এই খোসাটা যখন ছাড়িয়ে আলাদা করে নিই তখন কি এই খোসাটা আর আমাদের কোনো কাজে আসে না? বন্ধুরা এই খোসা আমাদের ফেলে দিতে হয়। এই খোসা দিয়ে কিন্তু একটা দারুণ জিনিস তৈরি করব। জন্য এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের খোসাগুলো আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কর্পূর গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা একটুখানি কর্পূর দিলে পেঁয়াজের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা কাজ করবে। কর্পূরটা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না জলের কালারটা চেঞ্জ হবে। এরকম কালার আসলে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর বন্ধুরা দেখো আমাদের যে টয়লেট আমরা ব্যবহার করি প্রত্যেকবার ব্যবহারের পর কিন্তু ব্রাশ দিয়ে বা হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। কেননা প্রত্যেকবার তো এটা করা একেবারেই অসম্ভব। তাই আমরা পরিষ্কার হয়তো একবার ফ্ল্যাশ করলে হয়ে যায়। কিন্তু তাতে কি ডিসইনফেক্টেড হয়? একজনের রোগ জীবাণু কিন্তু আরেকজনের মধ্যে প্রবেশ করতে পারে। তাই প্রত্যেকবার টয়লেট ব্যবহারের পর যদি এই ছোট্ট কাজটা আমরা করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো তার জন্য দেখো ওই যে পেঁয়াজের যে সলিউশনটা তৈরি করে রেখেছিলাম সেই সলিউশনটা পেঁয়াজের খোসা সমেত থেকে আলাদা করে নিয়ে এই জলটা এইভাবে দিয়ে বেশ কিছুটা সময় রেখে দিয়ে তারপর যদি আমরা একবার ফ্ল্যাশ করে দিই তাহলে যেরকম ডিসইনফেক্টেড হবে, টয়লেটের মধ্যে দুর্গন্ধ দূর হবে, সাথে কিন্তু টয়লেটটা খুব সুন্দর মতো পরিষ্কার হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা টয়লেটটা পরিষ্কার করে নিই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।